এই চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে চুক্তি হয়েছে। এই চুক্তি বাস্তবায়নের দায়ভার অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে। বাংলাদেশের পরিবর্তন এসেছে, কিন্তু পার্বত্য অঞ্চলে সেই পরিবর্তনের হাওয়া লাগেনি। সমস্যা বাংলাদেশের জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা। এই সমস্যা এখনো যথাযথভাবে সম্পাদন হয় নাই, সমাধান হয় নাই। তাই এই সরকারকে অন্যান্য বিষয়গুলোর সাথে এই পার্বত্য সমস্যাকে গুরুত্ব দিয়ে বিবেচনায় আনতে হবে। এরা চুক্তি মানে না, আদিবাসী মানে না, জাতি জনগোষ্ঠী। তাদের মুরব্বী হলো ঢাকায় বলতে থাকে বদরুদ্দিন ওমর সাহেব। আজকের এই সমাবেশে এসে আপনাদের কেন এসেছেন, কি লাভ, এখানে এসে কি হবে ফায়দা আপনাদের? প্রথম নম্বর, আপনারা সরকারকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন যে আমরা চুক্তি চাই, চুক্তি বাস্তবায়ন চাই, পূর্ণ স্বায়ত্ত শাসন চাই। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এরা চায়, কিন্তু এই 27 বছরে আপনারা দেখিয়ে দেন পূর্ণ স্বায়ত্ত শাসনের কোন অংশটা তারা সরকার থেকে দিয়ে। আপনারা চুক্তি করেছেন, চুক্তি বাস্তবায়ন করবেন না কেন? চুক্তি বাস্তবায়ন করতে হবে। আর যদি বাস্তবায়ন না করেন, পরে কষ্টাইতে হবে। আর অধিকতর ভাবে পুনরায় দিয়ে সেই চুক্তি করতে হবে আপনাদের। 83 সালে আমাদের বিরোধীদের সামনে আমাদের কর্মীরা পর্যন্ত বিভ্রান্ত ছিল। আসলে কোনটা হবে, আমার নেতৃত্বে হবে নাকি বিবেকপন্থী গিরি প্রকাশ দেবেন চক্রের লাইন সঠিক। তোমাদের পূর্ণ সাহিত্য শাসনের অধিকার তোমরা লড়াই করো, কিন্তু কাউকে বাধা দেওয়ার তোমাদের সে অধিকার খেয়ে দিয়েছে। এটা অধিকার কারো ওদের নাই। বর্তমানে আগে তো গাড়াগাড়ি থাকতো, এখন সরকার গঠনের পরে এখন হামদি থামদি করতেছে, বড় বড় হুঙ্কার থাকতেছে এবং বলতেছে এই চুক্তি নাকি বিচ্ছিন্নতার শীত। এই জন্মরা যারা একটু ভালো ব্যবসা করে, কোনো কিছু গন্ডগোল হলে তাদেরকে থাকে করেন। এই যে সচ্ছল যারা ভালো ব্যবসায়ী, ওদের দোকানে ওদের দায়িত্বের ঠিক সেন্টারে ফ্যাক্টরি মারা, দোকান ভাঙচুর করে দেওয়া, ঘর বাড়ি করে ফেলে দেওয়া, এটা টার্গেট পরিকল্পিত, এটা হুজুগে নয়। আপনারা কোনদিন দেখেছেন পাহাড়ের মানুষ বাঙালির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাঙালির দোকানপাট পুড়িয়ে দিয়েছে? পাহাড়েরা সে ধরনের করে না। জেলা পরিষদ কিভাবে গঠন হয়? যে সরকার ক্ষমতায় আছে তাদের সদস্যদের পুনর্বাসন দিয়ে তাদেরকে এখানে নির্বাচিত করে। যখন এই খাকি ড্রেসটা পরে নাকি একটু শরীর গরম হয়। তো এখন দেখলাম যে যারা এখনো কর্মরত আছে সেনাবাহিনীর মধ্যে যারা কাপড় পরে থাকে, স্বাভাবিক হয়তো ক্যাপ্টেন লেফটেন্যান্ট তাদের একটু শরীর গরম থাকে আর কি, এই জন্য গরম থাকার কথা অনেক সময় গরম করে বলে। কিন্তু বুঝতে হবে এই মানুষগুলো ভারতের মানুষ, তারাও বাংলাদেশের নাগরিক, তারা এখন অসভ্য নাই। যারা ড্রেস করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি আহ্বান রাখছি, আপনাদের একটু ওই গরমটা কমায়েন। মানুষ হিসাবে মানুষকে দেখার চেষ্টা করবেন। যদি মনে করে থাকেন হাত খালি যাবেন, এই পার্বত্য সমস্যার সমাধান করবেন না। এই যে যারা অস্ত্রধারী সশস্ত্র বিরুদ্ধ এখানে তৈরি করেছেন, এদেরকে ব্যবহার করবেন। এটা আমরা অনেক ব্যবহার দেখেছি, এর আগে দেখেছি গোপ্র বাহিনী, আঙ্গুল বাহিনী থেকে শুরু করে অনেক বাহিনী, সর্বহারা পার্টিতে আমরা দেখেছি অনেক, আমরা বাহিনী আঙ্গুল বাহিনী দেখেছি। এগুলো ঠিক না, এটা কি সন্তান অফিস করে দিচ্ছে না, না সন্তান ঘর করে দিচ্ছে না, এটা সরকারের অফিস করা গেছে। এই ব্যর্থতা সন্তান ঘর, এই ব্যর্থতা সরকারের, এটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে আপনারা থাকতে আপনারা কোথায়
ওটা তো কোনো সেই পাহাড়ি জঙ্গলে নয়, সে অফিস খবর আপনাদের সামনে ডিসি অফিস, সেনাবাহিনীর অফিস, আসছে জেলা পরিষদ অফিস, ওখানে কিভাবে ঘুরে যায় এটা কি আমরা বুঝি না? তাকে ওগুলো ভাব দেন, এখন যেভাবে সব ইচ্ছে দেখাচ্ছেন ওভাবে নিয়ে আসুন, কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে না দিয়ে সেটা আমাদের ব্যবস্থা আমাদের ভাবতে হবে। সেটা কিন্তু আপনাদের আমরা হুমকি দিচ্ছি না, আপনাদের আমরা হুমকি দিচ্ছি না, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি নয়, কিন্তু এটা বাস্তবতা। মনে রাখবেন যে বাইরের মানুষ এরা সহজ সরল নিরীহ হইতে পারে, কিন্তু এরা যে শিখেছে বাঘ সিংহর হাতের সাথে লড়াই যুদ্ধ করে তারা আবাদ করেছে, সে আবাদি জায়গা এখন তারা হারিয়ে ফেলছে, সেই আবাদি জায়গা তারা আর হারাতে চায় না। অনেক সময় নিলাম। আরেকটা হলো বাঙালি বন্ধু বান্ধব অনেকে বলে, এই বন্ধু তোমরা তো ঢাকায় চট্টগ্রাম খুলনায় গেলে জায়গা নিতে পারো, উপজাতিরা পাহাড়িরা আদিবাসীরা, কিন্তু আমরা ওখানে বাইরে গেলে জায়গা তুমি নিতে পারি না কেন? আরে কেন? এটা তো সোজা সপ্তাহ কথা হয়। সেটা হলো ঢাকা চট্টগ্রামে 1 শতাংশ জায়গা বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে এখানে 1 একর দিয়ে করতে কেনা যাবে। তাহলে আপনারা তো উন্নত, এমনি প্রশাসন তো আপনাদের হাতে। অনেকে অনেক কিছু বলে থাকে, আপনারা ভাবছেন এটা চুক্তি বাস্তবায়ন হবে না, এই চুক্তি এইভাবে নিশ্চয়ই হয়ে যাবে। বন্ধুরা, আমরা তো কোন দলের সাথে, কোন রাজনৈতিক দলের সাথে চুক্তি করি নাই। এই চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে চুক্তি হয়েছে, চুক্তি করা হয়েছে। এই চুক্তির দায় শুধু আওয়ামী লীগের নয়, আওয়ামী লীগ সরকারের নয়, এই চুক্তির দায় যে সরকার আসবে দেশে সেই সরকারের দায়িত্ব নিতে হবে। আজকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বিগত 15 বছর ধরে এই বিগত শাসক গোষ্ঠীকে যেভাবে বাংলার ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসছে, কিন্তু বন্ধুরা আপনারা দেখেন বাংলার মানুষ শাসন শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য 71 স্বাধীন হয়েছে। এবারেও সেই শাসক গোষ্ঠীর, ফেসিবাদী শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার নিপীড়ন এবং তাদের যে লুটপাট, তাদের যে দুর্নীতির কারণে, মানুষের উপরে অত্যাচার নিপীড়নের কারণে মানুষ আর সহ্য করে নাই, তাই এই সরকারকে উৎখাত করেছে। নতুন সরকারের এসছে, আমরা অভিনন্দন জানাই, কিন্তু আপনারা আমরা সকলে দেখছি বাংলাদেশের পরিবর্তন এসছে, কিন্তু পরিবর্তন করে সেই পরিবর্তনের হাওয়া লাগেনি। যে তিমিরে, সেই তিমিরে আমরা রয়ে গেছি, এখনো সে অনেক পার্বত্য অঞ্চল শান্তিত হচ্ছে, এখনো অপারেশন উত্তরণ রয়েছে। তাই বন্ধুরা, এই নতুন সরকার হোক না কয়েক মাসের জন্য সরকার, কিন্তু বাংলাদেশ সরকার করতে হবে। সে অন্তর্বর্তী সরকার দায়ভার নিতে হবে। আমাদের অনেক সম্মানিত বক্তা উল্লেখ করেছেন যে এই চুক্তি বাস্তবায়নের দায়ভার অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে, অবশ্যই নিতে হবে। ওনারা যদি মনে করেন যে আমরা তো কিছু সময়ের জন্য আছি, আচ্ছা ভালো করে আছেন, কিন্তু এখন তো সরকারের দায়িত্বে আছেন এবং অন্যান্য সংস্কার কমিশন করতে পারেন। এই পার্বত্য সমস্যা বাংলাদেশের জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, এই সমস্যায় কোনো যথাযথভাবে সম্পাদন হয় নাই, সমাধান হয় নাই। তাই এই সরকারকে অন্যান্য বিষয়গুলোর সাথে এই পার্বত্য সমস্যাকে গুরুত্ব দিয়ে বিবেচনায় আনতে হবে। কিন্তু
আমরা পরিলক্ষিত করি নাই বন্ধুরা। তাই আমরা যে চুক্তি, পরবর্তী চুক্তি কেন হয়েছে আপনারা দেখেন, এই পরবর্তী চুক্তির বিরোধিতার প্রথম থেকে শুরু হয়েছিল। বর্তমানে মূলত তারা করে ইউপিডিএফ নামে সন্ত্রাসী সংগঠন, ওরা আজকে দানায় বাধা দিয়েছে, নাঙ্গে ধরে বাধা দিয়েছে, সাথে বাধা দিয়েছে। আপনারা জানেন বান্দরবন পালিত হচ্ছে, বিজয়ী সমিতির পালিত হচ্ছে, বড় হচ্ছে, বাধাগুলিতে হচ্ছে এবং সরকারও করছে। এখানে গৃহচরিত হচ্ছে, এখানে চারটায় সেনাবাহিনীর তরফ থেকে করা হচ্ছে, সরকারও করছে, পার্বত্য মন্ত্রণালয় বর্ষপূর্তি উদযাপন করছে। তাহলে এই চুক্তি বিষয়ে এরা কি বলে? এরা বলে যে এরা চুক্তি মানে না, আদিবাসী মানে না, জাতি জনগোষ্ঠী। তাদের মুরব্বী হলো ঢাকায় বলতে থাকে বদরুদ্দিন ওমর সাহেব, আমাদের মুরব্বী। তারা বলে যে আদিবাসী নয়, এরা জাতি জনগোষ্ঠী নামে পরিচয় দিতে চায়। তাদের অনেক তালবাহানা এবং তারা বাধা দিচ্ছে। আজকে আবার পুরোপুরিতে একটা চুক্তি বিরোধী মিটিং ওরা করতেছে। তাহলে ওরা কি চায় আমাদের বুঝতে হবে। সদস্য বলেছে আজকে এই সমাবেশে এসে আপনাদের কেন এসেছেন, কি এখানে এসে কি হবে ফায়দা আপনাদের? প্রথম নম্বর, আপনারা সরকারকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন যে আমরা চুক্তি চাই, চুক্তি বাস্তবায়ন চাই। এই জন্য এখানে আপনারা যোগ দিয়েছেন এবং পাশাপাশি পার্টি কি বলে এটাও শুনতে এসছেন। তাই অনুরোধ রাখবো, সময় অনেক হয়েছে, তবুও আমাদের সভাপতি বাদের আমি শেষ বক্তা, আমি চেষ্টা রাখবো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বিষয়টা আমি যেটা বলছি সেটা হলো ওরা পূর্ণ সাহিত্য শাসন চায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এরা চায়। কিন্তু এই 27 বছরে আপনারা দেখিয়ে দেন পূর্ণ সাহিত্য শাসনের কোন অংশটা তারা সরকার থেকে দিয়ে এই 27 বছরের কোন কিছু অর্জন হয়েছে? তাদের অর্জন তো কিছুই হয় নাই, শুধুমাত্র নিজের বৃত্তি করা, দালালি করা ছাড়া তো আমরা কিছু দেখছি না। চাঁদাবাজি করা, এই বাইরে তো আমরা কিছু দেখছি না। বাধা সৃষ্টি করা, চুক্তি যাতে বাস্তবায়ন না হয়। চুক্তি বাস্তবায়ন না হলে কার লাভ হবে? সেটা কি ইউপিডিএফের লাভ হবে? সেটা কি আদিবাসীদের, পাহাড়ের আদিবাসীদের লাভ হবে? না কার লাভ হবে? তাহলে কার স্বার্থে ইউপিডিএফ, কার স্বার্থে কাজ করে? আজকে আমাদের বুঝতে হবে। আমাদের মিত্রকে, আমাদের শত্রুকে আপনারা খেয়াল করুন। 83 সালে আমাদের বিরোধীদের সামনে আমাদের কর্মীরা পর্যন্ত বিভ্রান্ত ছিল। আসলে কোনটা হবে, আমার নেতৃত্বে হবে নাকি বিবেকপন্থী গিরি প্রকাশ দেবেন চক্রের লাইন সঠিক পরে প্রমাণিত হয়েছে। ওরা আসলে দেখি, ওরা সংগ্রাম দিব, ওরা করণে বলছেন, ওদের সাহস নাই, বাস্তবতা বিবর্তিত চিন্তা ভাবনা, স্বার্থপর, এই জন্য ওরা সেভাবে ষড়যন্ত্র করেছে। আজকে আমাদের পরিষ্কার ভাই বন্ধুরা, আপনারা এখান থেকে ধীরে ধীরে ভালোভাবে জনগণের সাথে, আপনার ছাত্র, যুব, বয়স্ক সবাই সাথে দয়া করে আলাপ আলোচনা করুন, ওনাদেরকে বুঝিয়ে দিন, ইউপিডিএফের লোকদেরও বুঝিয়ে দিন তোমাদের কোনো অধিকার নাই এই বিরোধিতা করা, তোমাদের পূর্ণ সাহিত্য শাসনের অধিকার, তোমরা লড়াই করো। কিন্তু কাউকে বাধা দেওয়ার তোমাদের সে অধিকার কে দিয়েছে?
এটা অধিকার কারো ওদের নাই। এই চুক্তি আজকে শুধু অনেকেই মনে করেন আমাদের এক কালকে পাহাড়ের এই জেলার একজন নেতৃস্থানীয় লোক, বাংলা ভাষাভাষী লোক, নেতা সিএসপি ভয় বাংলাদেশের আমাদের বাংলাদেশের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে এই চুক্তি নাকি বিচ্ছিন্নতার সিঁড়ি, অর্থাৎ এই চুক্তিটা নাকি বিচ্ছিন্নতা হওয়ার একটা সিঁড়ি বলেছে। সবাইয়ের সাথে আমি নাম বলছি না, সবাইয়ের পরিচিত মুখ। বর্তমানে আগে তো গাড়াগাড়ি থাকতো, এখন সরকার গঠনের পরে এখন হামদি ঠান্দি করতেছে, বড় বড় হুঙ্কার ছাড়তেছে এবং বলতেছে এই চুক্তি নাকি বিচ্ছিন্নতার সিঁড়ি। বন্ধুরা, ঐতিহাসিক দাবিটি বাস্তবতার কারণে সেই সরকার এবং বাংলাদেশ সরকার এবং জনসংহতি সমিতি পার্বত্যবাসীর পক্ষে চুক্তি করেছে। এটা অমূলক কিছু নয়। আপনাদের ইতিহাস জানা আছে, এই পার্বত্য চট্টগ্রাম একদিন স্বাধীন রাজার অধীনে ছিল। এই পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশের সাথে, মুঘলের সাথে পাহাড়ের মানুষ লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, কিন্তু পরে যুদ্ধ হেরে গিয়ে তারপর চুক্তি করতে বাধ্য হয়ে সেই ব্রিটিশ উপমহাদেশের অধীনে এই পার্বত্য চট্টগ্রাম অন্তর্ভুক্ত হয়েছিল। বাংলার সাথেও ছিল না, এটা আমাদের স্মরণ রাখতে হবে। এই চুক্তিতে সামান্য অধিকার দেওয়া হয়েছে, এগুলো আগেও ছিল, নতুন করে এটা পুনর্জাগরণ করা হয়েছে মাত্র, বেশি কিছু নয়। আগেও তো 1841 সালে তো 1881 সালে তো ফ্রন্টিয়ার পুলিশ ছিল, নিজেদের পার্বত্য চট্টগ্রামের পুলিশ ছিল। আজকে যে পুলিশ আছে এটা নতুন কিছু নয়। সরকার ব্রিটিশ আমলেও তো বিশেষ শাসন এলাকা ছিল, এক্সক্লুডেড এরিয়া ছিল, নতুন কিছু নয়। বন্ধুরা, বাঙালি ভাইয়েরা, আপনারা ভাবুন, ভালোভাবে ভাবুন। আমরা হলো বিচ্ছিন্নতাবাদী নয়। আমরা কেন লড়াই সংগ্রাম করেছি, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু এই নয় আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের জাতীয় অস্তিত্ব এবং ভূমির অধিকার আমরা পেতে চাই। এখনো সেই অধিকার আমরা ফিরে পাই নাই, তাই সেই অধিকার আমরা পেতে চাই। কিন্তু দিন দিন আমরা কি দেখছি, যে পার্বত্য সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে সরকার অগণতান্ত্রিক ও উপনিবেশিক কায়দায় যুগ্ম জনগণের অস্তিত্ব বিরক্তি ও দমন পীড়নের নীতি গ্রহণ করেছে। এই নীতি সঠিক নয়। যারা নীতি নির্ধারক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, ওনাদের কাছে আজকে সমবেত জনতার এই পাহাড়ের তরফ থেকে সেই নীতি নির্ধারকের কাছে তথা 17 কোটি মানুষের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আসুন আবেগে নয়, ভাবা বেরিয়ে নয়, আপনারা নতুন করে গভীরভাবে ভেবে দেখুন। আমাদের চাওয়া, আমাদের এই চুক্তি, এটা দেশের স্বার্থ পরিপন্থী নয়, বাঙালির স্বার্থ পরিপন্থী নয়। আপনারা আমাদেরকে দূরে ছেড়ে দেবেন না। আমরাও বাংলাদেশের অবিচ্ছেদ্য একটা অংশ, বাংলাদেশের দক্ষিণাংশের পার্বত্য অঞ্চল। আমরা বাংলাদেশের থেকে অন্য বিচ্ছিন্ন অংশ নয়, আমরা বিচ্ছিন্ন নই। আমরা এদেশে থেকে এদেশে বসবাস করে আমরা এখানে আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে আমাদের নিজের মতো নিজে করে আমরা যখন দেখেছি দুপুরে খরচে বাতাসের রোদে পর্যন্ত আমি দেখেছি লাঙ্গলে যখন শুধু মানুষ আর মানুষ হেঁটে যায়, রেল ঘাটকে আমি শুনেছি, দেখেছি,
রেলগাড়ি আমাদের নিজের মতো করে আমাদের থাকতে দিন, আমাদের নিজের খাদ্যাভাস, নিজেদের কাপড় চোপড় পোশাক পরিষ্কার থেকে শুরু করে আমাদের সাহিত্য সংস্কৃতি ভাষা আমাদের অস্তিত্ব জাতীয় অস্তিত্ব আপনারা তো রাখছেন না। আমরা কি বুঝি না আপনারা সংবিধানের যে কি লিখেছেন ক্ষুদ্র জাতির সত্তা উপজাতি অথবা আরো কি বলেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন এবং সম্প্রদায় বলেন, এগুলো বলার কারণ কি? আমি যে পরবর্তীতে 10-20 বছর পরে আমার পরবর্তী প্রজন্ম যাতে সে যে চাকমা, সে যে মালমা, সে যে ত্রিপুরা, সেটা যদি ভুলে যায়, সেজন্য আপনাদের এই ধরনের উদ্যোগ, এটা আমরা বুঝি বন্ধুরা। তাই আজকে আপনাদের কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা নিরপেক্ষ, আপনারা বৈষম্য বিরোধী, আপনারা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছেন। আমরা আশা রাখবো আপনাদের কাছে আপনারা গভীরভাবে ভেবে দেখেন, এরা সামান্য হতে পারে মায়ের মানুষ, এরা কিন্তু খুব সহজ সরল, আমরা জটিল নই। আমাদেরকে বোঝার চেষ্টা করুন। এবং এই এলাকায় আমরা দেখেছি আরেক জেলার এক নেতা, সেটলার নেতা বলেছে আমরা এখন 54% হয়েছি, আমি রাজা মানি না, আমি খাজনা দিব না, এ ধরনের বলেছে। একেবারে দাম একটা বিমানের দাম্ভিকতা দেখায়। কিন্তু আমাদের বুঝতে হবে পাহাড়ের যে আইন, এখানে যে বিধান, এখানে যে শাসন কাঠামো রয়েছে, এখানে সার্কারশিপ, এটা সরকারিভাবে স্বীকৃত একটা প্রতিষ্ঠান। আপনি মানবেন না অর্থ কি? তাহলে রাষ্ট্রকে মানছেন না। আরো বড় বড় দাম্ভিকতা দেখান, এটা এভাবে হতে দেওয়া যায় না। আপনি যদি মনে করে থাকেন এই দাম্ভিকতা আমি দেখাইতে পারবো, দেখাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের বুঝতে হবে আন্দাজে ওলট পালট কথা বলে, আন্দাজে আছে মানুষকে উত্তপ্ত করা, মানুষকে আরো বিভ্রান্ত করে এভাবে উস্কে দিবেন না। উস্কে দিয়ে পাহাড়ের মানুষকে উস্কে দিবেন না। পাহাড়ের মানুষ নিরাপদ নেই, তাদের জীবন নিরাপদ নয়, নিরাপত্তা নাই, এটা আপনাদের বুঝতে হবে। আরো অনিরাপদ করবেন না। মনে করবেন না যে আপনি 54% হয়েছেন, আসলে হন নাই। এটি এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজেপি, আনসার যারা বুঝলি হয়ে চাকরি করতে আছে, ওনাদের তালিকাটা ওনারা অন্তর্ভুক্ত হয়ে যান। সেজন্য 1% হয়ে গেছে, তাছাড়া হচ্ছে না। আমি জানি, আমরা জানি, কারণ দখলবাজি সব আপনাদের হাতে, যার ব্যবসা বাহিনীর হাতে নাই, সব ব্যবসা বাণিজ্য আপনাদের হাতে। যারা একটু উপজাতিরা, এই জম্মরা যারা একটু ভালো ব্যবসা করে, কোনো কিছু গন্ডগোল হলে তাদেরকে থাকে করেন। এই যে সচ্ছল যারা ভালো ব্যবসায়ী, ওদের দোকানে ওদের দায়িত্বের সিস্টেম জানে, ফ্যাক্টরি মারা, দোকান ভাঙচুর করে দেওয়া, ঘর বাড়ি করে ফেলে দেওয়া, এটা টার্গেট পরিকল্পিত, এটা হুজুগে নয়। আপনারা কোনদিন দেখেছেন পাহাড়ের মানুষ বাঙালির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাঙালির দোকানপাট পুড়িয়ে দিয়েছে? পাহাড়েরা সে ধরনের করে না। আপনারা আশ্বস্ত থাকেন, আপনাদের কোনো ক্ষতি করা হবে না। এবং যারা সমতল থেকে দিয়েছে, এখানে পার্বত্য অঞ্চলের পদ্ধতি করিয়েছেন, অভিবাসন দিয়েছে, এনাদের সাথে সাধারণ মানুষ কিন্তু পাহাড়িদের মধ্যে কোরআন মেলামেশা করে থাকে। আমাদের যারা আমরা সভাপতিত শিক্ষিত জাহির করি, এই যে সুদ পড়ি, প্যান্ট শার্ট পড়ি, তারাই আসল জামেলাপন্থী, তারাই ইসলামী মারে, তারাই ঝামেলা করে, এই ইসলামী দিচ্ছে। এবং এখানে আপনারা খেয়াল করেছেন, আন্দাজে কথাবার্তা বলবেন না, দেশের অবস্থা বুঝুন। মাননীয় প্রধান উপদেষ্টা যখনই বাংলাদেশের অবস্থা হয়েছে, উনি কি বলেছেন? উনি বলেছেন শান্ত থাকুন, শান্ত থাকুন।
এখন হেফাজতে ইসলামের সভাপতি গত পরশুদিন কি বলেছেন, আপনারা শান্ত থাকুন। এরপরে গতকালকে নিরাপত্তা বাহিনীর ইএসপিআর আইএসপিআর থেকে কি বলা হলো, অন্যগুলো বলবো না, অনেক দৃষ্টি দেওয়া হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কি বলেছে, বলেছে যে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। কেন বলতেছে? ভালোভাবে চিন্তা করবেন। আমরা যে বড় নেতা নিজেকে জাহির করে যা যা করে পার্বত্য সমস্যাকে আরো অন্যভাবে খাতে প্রভাবিত করার দয়া করে চেষ্টা করবেন না। গতকালকে এখানে আমাদের রাঙ্গামাটি জেলার এক উপজেলাতে জৈন সিও সাহেব মুরব্বীদেরকে কি বলেছিলেন যে মাত্র জুড়াছড়ি থেকে 100 লোক যাওয়া যাবে। ওখানে এই রাঙ্গামাটি সমাবেশে আমি রাঙ্গামাটির ব্রিগেড কমান্ডার সাহেবকে ধন্যবাদ জানাই। ওনারা নলেজে যাওয়ার সাথে সাথে উনি জানিয়ে দিয়েছেন সেই জায়গায়। ওখান থেকে আবার পরে বলা হলো কোনো ধরাবাধা নাই, আপনারা যেতে পারবেন। তাহলে আমাদের মধ্যে একটা বাতাবরণ সৃষ্টি হোক। সেনাও তারাও মানুষ, তাদের বাবারা আছে, ভাই বোন আছে, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যাতে করে এই পার্বত্য সমস্যাকে তৈরি না করে, যাতে পার্বত্য সমস্যাকে সরকার অ্যাড্রেস করে। কারণ শেখ হাসিনা সরকার জাতিসংঘে গিয়ে বলেছিল 72টা অনুচ্ছেদের মধ্যে 65টা সমাধান হয়ে গেছে। একটা সরকার, গণতন্ত্র সরকার, কিভাবে মিথ্যা বলতে লজ্জা পায় না, আমরা আশ্চর্য হয়ে যায়। আসলে আপনারা আমরা সবাই জানি, সকলে জানি যে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, ভূমি সব এখনো সরকারের হাতে রয়ে গেছে। ডিসিএসপিরা এখনো তাদের লাইন মিনিস্ট্রির নির্দেশে পরিচালিত হচ্ছে। এখানের যে বিশেষ শাসন কাঠামো তারা কিছুই মানে না। আর আমাদের জেলা পরিষদ কিভাবে গঠন হয়, যে সরকার ক্ষমতায় আছে তাদের সদস্যদের পুনর্বাসন দিয়ে তাদেরকে এখানে নির্বাচিত করে, মনোনীত করে। আর এবারে কিন্তু আলাদা পার্বত্য মন্ত্রণালয়ের সাথে আমাদের এখানে দেশের এক বিভাগের সাথে যারা এখানে দায়িত্বে থাকে ওনাদের সাথে একটু পিছিয়ে গেছে এবং ওনারাই দিয়েছেন যাবতীয় সদস্যদের তালিকা, চেয়ারম্যান, ওনাদের কথায় এখানে ওনারা মনোনীত হয়েছেন। কিন্তু আমাদের পার্বত্য চুক্তি কি? পার্বত্য চুক্তিতে আমাদের অধিকার, আমাদের এখানকার জনগণ নির্ধারণ করবে কারা প্রতিনিধি হবে না হবে। কিন্তু এখানে অন্যান্য প্রতিনিধি নির্বাচন করে থাকেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা রাখবো পরবর্তীতে সেই সেনা কর্তৃত্ব হোক, সেই সাধারণ প্রশাসন হোক, আপনারা আন্দোলনের জন্য এখানে থাকবেন না, বুদ্ধি হয়ে যাবেন অথবা অবসরে যাবেন, তখন চলে যাবেন। আর আপনাদের কাছে সবাইয়ের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে সেনাবাহিনীর যারা অবসরে নিয়েছিল, অবসরপ্রাপ্ত অনেক অফিসার আছে, ওনারা ঢাকায় রাওয়া ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আপনারা অনেকে জানেন। বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে ওনাদের আলোচনার মধ্যে এখন পার্বত্য সমস্যাটা দৃষ্টি আকর্ষিত হয়েছে। ওনারা এখানে মতামত ব্যক্ত করেছেন। আমাদের এখানকার পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি ব্রিগেডিয়ার জেনারেল তুষার সাহেব বলেছিলেন, আপনারা ওই আলোচনাতে, রাওয়া ক্লাবের আলোচনাতে উনি বলেছেন যে আপনারা চুক্তি করেছেন, চুক্তি বাস্তবায়ন করবেন না কেন? চুক্তি বাস্তবায়ন করতে হবে। আর যদি বাস্তবায়ন না করেন পরের পক্ষে হবে, আরো অধিকতর ভাবে পুনরায় দিয়ে সেই চুক্তি করতে হবে আপনাদের। আশা করি আমরা বুঝবো। এবং সেনাবাহিনী যারা অবসরে গেছেন, এটা স্বাভাবিক। যখন এই যে কর্নেল মনিরুজ্জামানের বাবা তো এসপিও হয়েছিল, পরে আবার এডিশনাল এসপি হয়েছে। আমার বাবার সাথে তো ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, আমি নিজে শুনেছি। উনি বলতেন যখন এই খাকি ড্রেসটা পরে নাকি একটু শরীর গরম হয়।
তো এখন দেখলাম যে যারা এখনো কর্মরত আছে সেনাবাহিনীর মধ্যে যারা কাপড় পরে থাকে স্বাভাবিক হয়তো ক্যাপ্টেন লেফটেন্যান্ট তাদের একটু শরীর গরম থাকে আর কি, এই জন্য গরম থাকার কথা অনেক সময় গরম করে বলে। কিন্তু বুঝতে হবে এই মানুষগুলো ভারতের মানুষ, তারাও বাংলাদেশের নাগরিক, তারা এখন অযোগ্য নাই, তারাও শিক্ষিত হয়ে যাচ্ছে, তারাও বাংলাদেশের নাগরিক, তাদেরকেও সম্মান দেখাইতে হবে, এটা যেন আমরা বুঝি। এবং কাপড় যখন পরে থাকি না গরম হয়ে যায়, আর যারা অবসরে যায় এই গরমটা একটু কমে যায়। মানুষের সাথে আলোচনা করতে একটু ওরা একটু ভালো মতো আলোচনা করে, যা দেখা যায় স্বভাব আচার আচরণে। তাই যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি আহ্বান রাখছি, আপনাদের একটু ওই গরমটা কমায় মানুষ হিসাবে মানুষকে দেখার চেষ্টা করবেন, এই প্রত্যাশা রইল। যদি মনে করে থাকেন আর খালি যাবেন, এই পার্বত্য সমস্যার সমাধান করবেন না, এই যে যারা অস্ত্রধারী সশস্ত্র কিছু গ্রুপ এখানে তৈরি করেছেন এদেরকে ব্যবহার করবেন, এটা আমরা অনেক ব্যবহার দেখেছি। এর আগে দেখেছি গোপ্র বাহিনী, আঙ্গুল বাহিনী থেকে শুরু করে অনেক বাহিনী, সর্বহারা পার্টিতে আমরা দেখেছি অনেক, আমরা বাহিনী আঙ্গুল বাহিনী দেখেছি, এগুলি টিকে নাই। ট্রাইবাল কনভেনশন দেখেছি বন্ধুরা, টিকে নাই। জনগণের সাথে যেগুলো দূরত্ব এগুলো টিকে না, এগুলো টিকতে পারবে না। আপনারা দেখেন তারা যদি সেই জায়গা থেকে সরে না আসে ওরাও টিকতে পারবে না। আপনারা সচেতন হোক, আমরা ঐক্যবদ্ধ হন। ওরা বলে একত্র 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 তো আমরাই হতো, একত্র তো আমরাই ছিলাম, ওরা না বেরিয়ে গেছে। প্রসিদ্ধ বিসিবির সভাপতি ছিল, এরপরে বেরিয়ে গেছে, এরপরে পূর্ণ সাহিত্যের সাথে এই শক্তি মনে করে না তাদের, এই শক্তি মনে করে পূর্ণ সাহিত্য হতেন স্যার। আর এই দেখা কি করেছ, কিছু আনতে পেরেছ, কিছু আনতে পারে না, শুধু আমাদেরকে বাধা সৃষ্টি করতেছ। এভাবে চিরদিন চলা যাবে না, আর চলতে দেওয়া যাবে না। আমরা এই যে সাবেকের যে চুক্তি বিরোধী লোক, সে বলতেছে তারা তো মারামারি করে, আপনারা তো কিছু করেন না, না আপনারা তো ভালো ছেলে, শান্ত ছেলে, আপনারা শুধু দুঃখে দিয়ে থাকেন, এই তো। তো আমরা আপনারা না বললে একটা হাত পাবে, একটা হাত দিয়ে কি হাততালি হয়? দুটো হাতের তালি লাগে তবে হাততালি হয়, এটা বুঝতে হবে। আপনাকে যোগ দিয়ে আপনারা বিভ্রান্ত করবেন না। দেখেন না আপনাদের চোখানি, আপনাদের অস্ত্র ভয় কাটিয়ে যে মানুষজন যে সমাবেশে যাচ্ছে, আপনাদের এটা বুঝতে হবে। অক্টোবরের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে দিঘিনালা, খাগড়াছড়ি, রাঙামাটিতে, আমার এক বন্ধু চিঠি গল্প উল্লেখ করেছেন, এটা কি সন্তান অফিস করে দিচ্ছে না, না সন্তান ঘর করে দিচ্ছে না, এটা সরকারের অফিস করা গেছে। এই ব্যর্থতা সন্তান নয়, এই ব্যর্থতা সরকারের, এটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে আপনারা থাকতে আপনারা কোথায়, ওটা তো কোনো সেই পাহাড়ে জঙ্গলে নয়, সেই অফিস খবর আপনাদের সামনে, ডিসি অফিস, সেনাবাহিনীর অফিস, আসছে জেলা পরিষদ অফিস, ওখানে কিভাবে ঘুরে যায়, এটা কি আমরা বুঝি না? তাকে ওগুলো লাভ দেন। এখন যেভাবে সব দিচ্ছে দেখাচ্ছেন, ওভাবে নিয়ে আসুন, দেখা যাবে যে আমাদের মধ্যে বোঝাপড়া হবে, বাংলাদেশের মঙ্গল হবে। যারা বাংলা ভাষাভাষী বন্ধুরা রয়েছেন, আমাদেরকে কাছে থানুন, দূরে ফেলবেন না। আমরা বাংলাদেশের বাইরে নই, আপনাদের বাইরে নই, আমরা বাংলাদেশের চুক্তি করেছি কিভাবে? বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা স্বীকার করে আমরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, অখণ্ডের মধ্যে থাকতে চাই, কিন্তু আমরা অধিকার চাই। আমাদেরকে আমাদের ভুলে এবারে রাখা যাবে না, এটা মনে রাখবেন। 2 দিন 2 বছর রাখতে পারবেন, আজীবন ভুলে বাড়াইয়া রাখতে পারবেন না। আমাদের জায়গাগুলো বেহাত হয়ে যাচ্ছে, আপনারা নানা খোলায় প্রশাসনের ক্ষমতা নিয়ে জায়গাগুলি দখল করতেছেন, আমাদেরকে জাতির সত্তা বিলুপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, ষড়যন্ত্র করছেন। আর পাহাড়ের মানুষ নিয়ে থাকবে, সরকারের মানুষ নিয়ে থাকবে, এটা সম্ভব নয় বন্ধুরা। মিলে ওনারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে, সেটা প্রকাশ করা হচ্ছে না। আমি আজকে সমাবেশ থেকে আহ্বান রাখবো সরকারের কাছে,
এই প্রতিবেদন জনসমক্ষে প্রচার করা হোক। কি হয়েছে, কারা করেছে, কারা দায়ী, যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলাম, আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করুন। আমি বন্ধুরা পরিশেষে আমি আমাদের পার্টির তরফ থেকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমি স্পষ্ট বলছি, আমরা শান্তিপূর্ণ, আমরা শান্তি চাই, আমরা গোলযোগ চাই না। কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে না দিয়ে সেটা আমাদের ব্যবস্থা আমাদের ভাবতে হবে। সেটা কিন্তু আপনাদের আমরা হুমকি দিচ্ছি না, আপনাদের আমরা হুমকি দিচ্ছি না, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি নয়। কিন্তু এটা বাস্তবতা, মনে রাখবেন যে পাহাড়ের মানুষ এরা সহজ সরল নিরীহ হইতে পারে, কিন্তু এরা যে শিখেছে বাঘ সিংহর হাতের সাথে লড়াই যুদ্ধ করে তারা আবাদ করেছে, সে আবাদি জায়গা এখন তারা হারিয়ে ফেলছে, সেই আবাদি জায়গা তারা আর হারাতে চায় না। আপনারা আমাদের দয়া নয়, ডাকিত নয়, আমাদেরকে নিজেদের অধিকার নিয়ে নিজেদের সংস্কৃতি নিয়ে আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করুন দয়া করে। আপনারা আগে যে আমাদের এখানে যারা এসেছেন, এসে গিয়ে কি বলবেন, কি বললো পার্টি, আরে একই আর কি হলো, সত্যি কথা, কিন্তু একই নয়। একত্রিত হলে আমাদের সাহস বাড়ে, আপনাদেরও সাহস বাড়ে, এবং আপনারা আজকে সাহস দিয়ে যাবেন, ফিরে যাবেন, মনোচিত্ত দুর্বল করবেন না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এই ফিরে যাবো, তাদের অবশ্যই হয় ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের তাদের ফিরে যেতে হবে নিজ ঘরে। ওরা যেন এখানে এইভাবে সেরকম বাতলামি না করে, কাউকে যেন বাধা সৃষ্টি না করে, সেজন্য আপনার জায়গায় বলবেন। ওরা কেউ প্রচিত আমাদের শত্রু নয়, কোন ইন্দ্রিয় আমাদের শত্রু নয়, কিন্তু যখনই ওরা বাধা দিবে, যখনই ওরা অস্ত্র তুলে নিবে, তখনই আমাদের শত্রু হবে। তাই ওনাদেরকে বুঝাবেন। আর যারা আমাদের যুগ্ম স্বার্থ পরিবর্তী কাজ করে সুবিধাভোগী, যারা আদালতি পেতে চায় সরকারের থেকে, তাদেরকে বুঝাবেন, যাতে করে যে অন্তত একটা কথা আছে, আমি আগে বলেছি যে কি বলে, সব কান হোক তবু দেশ কান না হোক, দেশের বিরুদ্ধে জাতি বিরুদ্ধে যেন আমরা কেউ না, আমি কোনো উপকার করতে না পারলে যেন ক্ষতি না করি, তোমরা উপকার করতে না পারলে অপকার করতে দিও না, বুঝছো? খুব ভালো করে বুঝে নেওয়া দরকার হবে যে তোমরা মনে করো নিজেদেরকে একেবারে তোমরা কোথায় গেছো, সেই সুহার দিল্লির ওখানে তাকে ওস্তাদ করতে গেছে, কোন ওস্তাদের খান এখানে আমাদের ওস্তাদ অনেকে আছে, এখানে দেখেন না চুলটু হয়েছে, এরা কি কম বুদ্ধি রাখে, চুল সাদা হয়েছে আপনি হয় না, কাজে বাইরে যাইতে হবে না, এখানে সবকিছু আছে, সুরা এখানে করেন, ইচ্ছে থাকলে উপায় হবে। আপনারা যারা এখানে সরকারের পক্ষ থেকে রয়েছেন, ওনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ভালোভাবে সরকারের কাছে একটু বুঝাই দিচ্ছেন, যাতে করে অন্তর্বর্তী সরকার সাহস করে, ইউনুস সাহেব তো যাতে সাহস করে, ওনাকে জানে যাতে এনজিও মাথা বলতে না হয় আমাদের। উনি যেন, উনি ভালো মানুষ, উনি একজন নোবেল লরিয়েট, ওনার কাছে আমাদের আহ্বান। এবং আমরা কিন্তু এই সরকারের কাছেও আমরা কিন্তু চাচ্ছি, ওরা করতে পারেও না পারেও আমরা কিন্তু দাবি যাচ্ছি, এবং সেনাবাহিনীর কাছেও আমরা যাচ্ছি। কেন যাচ্ছি আপনারা বুঝে নেবেন। গত চুক্তি যে হয়েছে বাংলাদেশে বা উন্নয়নশীল দেশে সেনাবাহিনীর উল্লেখযোগ্য ফ্যাক্টর সেনাবাহিনী, এটা আমাদের বুঝতে হবে। এবং তারা যে চুক্তির সময়ে সম্মতি ছিল বিধায় চুক্তি হয়েছে, এবারে সেনাবাহিনীর কর্তৃপক্ষকে বলা হচ্ছে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা সম্মতি দিয়ে এই সরকার সাহস করে বাস্তবায়ন করবে। কাজে আপনাদেরও আমরা সহযোগিতা চাই, এই চুক্তি বাস্তবায়ন হলে কোন বাঙালি জনগোষ্ঠীর দ্বারা এই চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা কথা দিলাম, আমরা দায় ভার দিলাম, এখানে বাঙালি জনগোষ্ঠীর কিছু হবে না। আরেকটা বলি, অনেক সময় দিলাম, আরেকটা হলো বাঙালি বন্ধু বান্ধব অনেকে বলে, এই বন্ধু তোমরা তো ঢাকায় চট্টগ্রাম খুলনায় গেলে জায়গা নিতে পারো, উপজাতিরা, পাহাড়িরা, আদিবাসীরা, কিন্তু আমরা ওখানে বাইরে গেলে জায়গা তুমি নিতে পারি না কেন? আরে কেন? এটা তো সোজা সপ্তাহ কথা হয়,
সেটা হলো ঢাকা চট্টগ্রামে 1% জায়গা বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে এখানে এক ঘর দিয়ে করতে কেনা যাবে। তাহলে আপনারা তো উন্নত, এমনি প্রশাসন তো আপনাদের হাতে, আপনারা তো রাজবংশী, এটা বুঝতে হবে। আমরা তো নিজের দেশে ফল বেশি, আমরা তো ফলাবেন, আপনারা তো নিজের রাজবংশী, আপনারা তো দবাগাবি সব আপনাদের হাতে। তাই আপনারা বুঝতে হবে এখানে বিশেষ ব্যবস্থা, কি ব্যবস্থা, যাতে করে উন্নত জনগোষ্ঠী এখানে এসে আমাদের জায়গা জমি ছেড়ে নিতে না পারে, আমাদেরকে অন্যভাবে অত্যাচার নিপীড়ন করতে না পারে। এই জন্য তো এই বিশেষ ব্যবস্থা, এটা আপনাদের বুঝতে হবে। এখানে জায়গাটা তেমন কিছু না, আপনারা জায়গায় থাকেন দেখেন না, অব্যবহারযোগ্য জমি কত, খাদ্যযোগ্য জমি কত, তার মধ্যে খাদ্যায় কত ধান্য জমি ডুবে দেওয়া হয়েছে, 54,000 একর ধান্য জমি ডুবে দেওয়া হয়েছে। এখানে কেন করেছে? ভারতের পতাকা উত্তোলন করেছে। ভারতের পতাকা উত্তোলন করার যুক্তিও ছিল, কারণ এখন আমরা ভারতে যাচ্ছি থাকছি, সেখানে যুক্তের খাতিরে বলতেছি। ভারতীয় পতাকা উত্তোলন করেছে কুমার চাকমা, এই কারণে যে এটা ভারত অঞ্চল তখন মাত্র আপনারা যারা বাংলা ভাষাভাষী 1.5 ভাগ ছিলেন, 1.5 ভাগ, আমরা 97 ভাগ ছিলাম। তাহলে সেটা উপজাতি অধ্যুষিত অঞ্চল, অমুসলিম অধ্যুষিত অঞ্চল, দেশ বিভাগের নিয়ম অনুযায়ী সেটা ভারতে অন্তর্ভুক্ত হইতে হয়, কিন্তু সেখানে নানা কারণে দোষারোপ করবো না, ওরাও তার ভাগ। এবার দেখলাম যে ওইখানে তো গোলামি করতেছে, আপনারা ভারতকে কেন দোষারোপ করেন? আসল কথা বললে তো বিরালে তো গরম পাতে বেজার হয়, এটা হলে বিষয়টা। তো এখন যে আমরা সেখানে যেতে চেয়েছি, কিন্তু বাস্তবে এখন তো আমরা বাংলাদেশে আছি, এটা থেকে অসুখের করার কিছু নাই, না বোঝার কিছু নাই। বন্ধুরা দয়া করে ভালোভাবে বুঝেন। আমাদের এমএলআর মা কি বলেছে, যাকে কোনোদিন খাবে কামড়া নাই সে বুঝবে না তাদের কি খাবারের দংশনের কি যন্ত্রণা। আপনি আদিবাসী না হলে, আপনি পাহাড়ের মানুষ না হলে, বাঙালি ভাই আপনি বুঝবেন না যন্ত্রণা কি, পরাধীন কাহাকে বলে। তো এরপর একটু আমার হয়ে মনে মনে আমি আমার হয়ে একটু বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে সে আহ্বান জানাবো। এটা আন্তরিক ভাবে বলছি, আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশে থাকতে চাই, আমরা নিরাপদ ভাবে থাকতে চাই, আমাদের অস্তিত্বের পরিচয় নিয়ে আমরা থাকতে চাই, আমাদের ভূমি অধিকার নিয়ে আমরা থাকতে চাই, আমরা আমাদের মতো করে থাকতে চাই, বাংলাদেশকে কোনো বাঙালিকে ক্ষতি করতে চাই না। এটা আপনারা দয়া করে বুঝুন। তাই ঐক্যবদ্ধ হন, আরো ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের সাহস রাখবেন, কোন শক্তি টিকতে পারবে না আমাদের সাথে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোন বিরোধী শক্তি, জন্ম স্বার্থ পরিপন্থী কোন শক্তি টিকতে পারবে না। বন্ধুরা আমরা যদি এক থাকতে পারি, আমরা এক থাকি, আমাদের বন্ধুর ভাবনা এখানে এসে ইউনিটের সভাপতি এই রাঙামাটিতে ঘুরার সময় কি বলেছিল, সরকারকে বলেছিল পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা। কাজে আমরা একা বলতেছি না, দেশের বিভিন্ন বিশ্বে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সবাই বলতেছে। এটা আপনারা বুঝবেন, আমরা এখানে